আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জয়ন্ত স্যার তোমাদের বাংলা পড়াচ্ছি। আজকে আমি পড়াবো যারা আইসিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য। আজকে আমি পড়াবো মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি। আমি এই কবিতার কবি পরিচিতি, কবিতার সারসংক্ষেপ, কবিতার মধ্যে থেকে যে সকল শব্দার্থ আছে যা তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই শব্দার্থ এবং তার টিকা আর প্রশ্ন উত্তর করাবো। যে সকল প্রশ্ন উত্তর তোমাদের আসতে পারে সে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি তোমাদের করাবো। আর এটাও বলি, যে সকল প্রশ্ন উত্তর করাবো তার বাইরে মনে হয় না আসবে। তোমরা যদি আমার এই কথা শুনে সেটাকে ফলো করে তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মার্কস পাবে, এবং দিনের শেষে কিন্তু মার্কস পাওয়াটাই হচ্ছে বড় কথা। তুমি কতটা জানলে সেইটা যেমন একটা বড় কথা, একটা বিচার্য বিষয়, তেমনি তুমি কতটা মার্কস পাচ্ছ সেই কতটা তোমাকে লিখতে হবে, কতটা লিখলে কতটা নাম্বার পাওয়া যাবে এটা কিন্তু অবশ্যই জানাটা প্রয়োজন। আমি সেই সম্পূর্ণ গাইডটা তোমাদের করে দেব। তোমরা যদি আমার এই আজকের এই ক্লাসটা ফলো করো, আমার মনে হয় না তোমাদের নাম্বার পেতে এবং কবিতাটি সম্পর্কে জানতে অসুবিধে হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যারা সিবিএসসি বোর্ডে, যারা আইসিএসসি বোর্ডে পড়ছো তারা প্রত্যেকে আমি কি পড়াচ্ছি তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো আজকে আমরা শুরু করি বঙ্গভূমির প্রতি কবিতাটি। এই বঙ্গভূমির প্রতি কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তিনি শুরুই করছেন একটি ইংরেজি কবিতার লাইন দিয়ে, কবি বায়রনের লেখা মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, অর্থাৎ আমার এই যে জন্মভূমি নেটিভ ল্যান্ড গুড নাইট, শুভরাত্রি। কবি বায়রন এটি লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের অন্যতম প্রিয় কবি ছিলেন এই কবি বায়রন। মাইকেল মধুসূদন দত্তের কবিতা যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের যে অন্য ভাষায় যে সকল পশ্চিমী মানে ইউরোপের যে সকল কাব্যচর্চা হচ্ছিল তার সঙ্গে আমাদের বাংলা ভাষার একটা কাব্যচর্চা, একটা যোগসূত্র তৈরি করেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আমি সেই ব্যাপারে পরে আসছি। যখন আমি কবি পরিচিতি বলবো তখন অবশ্যই তার মধ্যে এগুলো পাবে, এই কথাগুলি। এখন চলো আমরা প্রথমে কবিতাটি পাঠ করি। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃ কোকনদে, প্রবাসে দৈবায়ের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কই কহ গো শ্যামা জন্মদে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে শুভহ্রদে, ফুটি যেন স্মৃতি জলে, মানুষে মা যথা ফলে মধুময় তামরস, কি বসন্তে কি শরতে। এই মূল কবিতাটি আমরা পাঠ করলাম। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমরা
টেক্সটটা, সেটা কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক, টেক্সটটা সবসময় ভালো করে পড়ে নেবে। না হলে যদি সেটা আমরা আয়ত্ত না করি, যদি ভালো করে পড়ে না নিই, তাহলে যখন আমরা পরীক্ষা দিতে বসবো এরকমটি হতে পারে, তোমার ভালো করে পড়া না থাকলে কোথা থেকে যখন লাইন তুলে তুলে কোশ্চেন দেবে, তখন কোথা থেকে সেই কোশ্চেনটা দিচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য সব সময় কবিতাটি ভালো করে পড়ে নেবে আর তার মানেটা বুঝে নেবে। এসো এবার আমরা এই মানেটা বোঝার চেষ্টা করি আর কবি পরিচিতিটা আমরা প্রথমে জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি, যাদের হাত ধরে বাংলা কবিতা চর্চা শুরু হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে তাদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, বাংলা কবিতাকে যারা বিশ্বআঙ্গিকে নিয়ে গিয়েছিল, বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিল, এবং বাংলা কবিতাকে যারা ইউরোপিয়ান কবিতার সঙ্গে যোগসূত্র ঘটিয়েছিল, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে তাদের মধ্যে অন্যতম এবং সূচনাকার। তার হাত ধরেই বাংলা কবিতার বিশ্বায়নের জয়যাত্রা শুরু, এই কথা আমরা বলতে পারি। তা আমি ভুল বলছিলাম, 1900 হবে না, 1800 হবে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি কবি মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। এর পৈতৃক নিবাস ছিল যশোহর জেলা, বর্তমানে বাংলাদেশ। সে বাংলাদেশে যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে, এবং কিন্তু বেড়ে ওঠাটা তার কলকাতায়। তা হিন্দু কলেজে পড়াশোনা করেছেন তিনি, যেটি হিন্দু কলেজিয়েট স্কুল নামে খ্যাত। সেই হিন্দু কলেজে পড়াশোনা করার সময় তিনি ইংরেজি কবিতা রচনা করতে শুরু করেন এবং তার কবিতা সেই সময় খুবই প্রশংসিত হয়। এই সময় কবি কি হয়, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং মাদ্রাজ গমন করেন। এই মাদ্রাজে থাকাকালীন তিনি ইংরেজিতে তিনি দুটি গ্রন্থ লিখেছিলেন, কাব্যগ্রন্থ লিখেছিলেন। একটি হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, আর একটি হচ্ছে ভিশন অব দি পাস্ট। এই দুটি গ্রন্থ তিনি লিখেছিলেন, কিন্তু এই দুটি গ্রন্থের এখন আমরা পাই না এবং এটি জনপ্রিয়তা লাভ করেনি। কেননা তার মনে হয়েছিল যে ইংরেজি ভাষায় চর্চা করলে বুঝি সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া যায়। পরে তিনি অনুভব করেছিলেন যে মাতৃভাষাতেই চর্চা করলে আমাদের সফলতা আসে। তাই এই দুটি রচনা যখন বিশেষভাবে প্রশংসিত হলো না, তখন তিনি বাংলা ভাষায় আকৃষ্ট হলেন এবং কবিতা, নাটক, কাব্য রচনা শুরু করলেন। 1859 খ্রিস্টাব্দে প্রথম নাটক শর্মিষ্ঠা তিনি রচনা করেন। অন্যান্য যে সকল, এবং এই শর্মিষ্ঠা নাটকের মধ্যে দিয়ে বাংলার আধুনিক নাটক যাত্রারও শুরু বলা যায়। অন্যান্য যে সকল নাটকগুলো তিনি লিখেছেন যা খুব প্রশংসিত হয়েছিল, তার মধ্যে পদ্মাবতী, কৃষ্ণকুমারী এগুলি খুবই উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা ভাষার প্রথম প্রহসন তিনি রচনা করেছিলেন। একটি হচ্ছে একেই কি বলে সভ্যতা, আরেকটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। কিন্তু তাকে বাংলা সাহিত্য, বিশেষ করে নাট্যচর্চার বাইরেও মনে রাখবে, তিনি বাংলায় ভাষায় প্রথম সনেট লেখেন। এই সনেটকে আমরা বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা বলি। এই সনেট বা চতুর্দশপদী কবিতা লিখে তিনি
প্রভূত খ্যাতি অর্জন করে। এই চতুষ্পদ কবিতারই একটি হচ্ছে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপি কারো মন। এইটি হচ্ছে একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এছাড়াও তিনি আরো অন্যান্য যে সকল কাব্যগ্রন্থ লিখেছিলেন তার মধ্যে তিলোত্তমা সম্ভব, ব্রজঙ্গনা, বীরাঙ্গনা এগুলি সব বিশেষভাবে উল্লেখযোগ্য। আর সবিশেষ উল্লেখযোগ্য সেটি হচ্ছে যেটি তার একটি মহাকাব্য লেখার খুব ইচ্ছে হয়েছিল এবং তিনি সেটা লিখেছিলেন, যদিও সেটি মহাকাব্য নয়, কিন্তু তিনি লিখেছিলেন সেটি হচ্ছে আমাদের এই যে রামায়ণ, এই রামায়ণের রাবণ এবং রাবণের যুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন, রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য তাকে মহাকবির সম্মান এনে দেয়। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কবির মৃত্যু হয়। তা এই গেল বঙ্গভূমির প্রতি কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং সাহিত্যকৃতি। এরপর এসো আমরা আসি কবিতার সারসংক্ষেপে। কবিতার সারসংক্ষেপ যখন আসবে তোমরা এরকম ভাবেই লিখবে, উচ্চাভিলাষী কবি বিদেশ যাত্রার আগে মাতৃভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে সর্বদা মনে রাখেন। মাতৃভূমির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকতে চান। উচ্চাশা পূরণ করতে গিয়ে যদি কোনরূপ ভুল করে বসেন তবে জন্মভূমি যেন তাকে স্মরণে রাখেন। প্রবাসে দৈবের বশে যদি তার মৃত্যুও হয় তবু জন্মভূমি তাকে মনে রাখলে সেই মৃত্যুতে তার কোনো দুঃখ নেই, কারণ মানুষ মরণশীল। এখানে বলা হচ্ছে, কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে, চিরস্থির হবে নীর, হায় রে জীবন নদে। কবি জানেন যে সেই ব্যক্তির জীবন সার্থক যিনি মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। দেশবাসীর মনমন্দিরে অবস্মরণীয় হয়ে থাকাটাই তার গৌরব। কিন্তু কবি নিজেই বলছেন, কবির এমন কোনো গুণ নেই যার জন্য মাতৃভূমির কাছে অমরতা প্রার্থনা করতে পারেন। তবে মাতৃভূমি যদি তার দোষ ত্রুটি বাদ দিয়ে শুধুমাত্র গুণগুলিকে ধরেন তবে তিনি দেশ তথা দেশবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। দেশবাসীর হৃদয় মন্দিরে তিনি চিরস্মরণীয়, চিরভাস্বর হয়ে থাকবেন। ফুটি যেন স্মৃতি জলে, মানুষে মা যথাফলে, মধুময় দামরস কি বসন্ত কি শরতে। এইটি গেল কবিতার সার সংক্ষেপ। এইখানে তোমাদের একটু বানান নিয়ে একটু অসুবিধা হয়, তা আমি কয়েকটি বানান, যে বানানগুলো নিয়ে তোমাদের অসুবিধা হতে পারে, তোমরা নিশ্চয়ই বানান জানো, তারপরেও আমি কয়েকটি বানান তোমাদেরকে বলে দিই। উচ্চাভিলাষী, হস্যৌ চয় চয় আকার, ভয় হস্যি লয় আকার, মূর্ধন্য শয় দীর্ঘি। উচ্চাভিলাষী সেরকমই উচ্চাশা, উচ্চাশা, হস্যৌ চয় চয় আকার, তালবস্যয় আকার, উচ্চাশা। পূরণ কথাটা যখন লিখবে পয় দীর্ঘ হবে, অনেকে হস্যু লিখে ফেলো, হস্যু কখনোই লিখবে না, পূরণ পয় দীর্ঘ, বয় শূন্য র, তারপর মূর্ধন্য হবে। অনেকেই দন্তের ন লিখে ফেলো, দন্তের ন মূর্ধন্য তোমরা গন্ডগোল করো। আমি
ব্যাকরণের যে ক্লাস করিয়েছি সেখানে নত্যবিধি সত্যবিধি আছে, তোমাদের যাতে ভবিষ্যতে গন্ডগোল না হয় সেই জন্যই করা। দন্তের ন মূর্ধন্যর ব্যবহার তোমরা সময় সুযোগ বুঝে সেটি শুনে নিও, অবশ্যই তোমাদের কাজে আসবে বলে মনে হয়। তা এবং সেটি খুব সহজভাবে আমি বুঝিয়েছি। তা উচ্ছ্বাসা পূরণ পয় দীর্ঘ লিখবে, বয়সুনরা মূর্ধন্য, জন্মভূমি স্মরণে দন্তের স্বয়ময়, বয়সুনরা মূর্ধন্যয়কার। তা এই বানানগুলো তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, তা আমি বলে দিলাম। হৃদয় বানান তোমাদের অসুবিধার হওয়ার কথা না, তবু বলি হয় রি দ উন্তুস্তীয়। তা হৃদয় এগুলো যেগুলো অসুবিধা হতে পারতো সেগুলো বলে দিলাম। এরপর এসো আমরা শব্দার্থ ও তার টিকাতে আমরা যাই। দাসেরে, এই যে বলছে প্রথমে রেখরে দাসেরে মনে, সেই দাসেরে মানে সেবককে, যিনি সেবা করেন তিনি হচ্ছেন দাস। তা মাতৃভূমির, আমরা সবাই মাতৃভূমির সেবা করি, তাই অবশ্যই আমরা মাতৃভূমির দাস। সেই বলছে দাসের। মিনতি, মিনতি মানে হচ্ছে প্রার্থনা করা, মিনতি মানে প্রার্থনা, পয়রা ফালা আকার, থয়রে দন্তের নয় আকার, প্রার্থনা। সাধিতে মানে সম্পাদন করতে, সাধ মানে ইচ্ছা, পরমাদ, পরমাদ মানে প্রমাদ, প্রমাদকেই উনি ভেঙে বলছেন পরমাদ। প্রমাদ বানানটা হচ্ছে পয়রা ফালা ময় আকার দ, পরমাদ মানে হচ্ছে প্রমাদ, ভুল বা বিপদ, ঠিক আছে। মধুহীন, মধুহীন মানে ফুলের নির্যাসী বা মধুসূদনহীন। এখানে কবি বলছে মধুহীন মানে হচ্ছে নিজেকে বলছে, মধুহীন হচ্ছে তার নাম যেহেতু মধুসূদন, সে বলছে ভুলে যেও না, সে নিজেকে বলছে মধুহীন করো না। হ্যাঁ, কিন্তু মধুহীন বলতে ফুলের নির্যাসীন বুঝি। প্রবাসে মানে হচ্ছে বিদেশি। কোকোনদ, কোকোনদ হচ্ছে, অনেকে লিখবে পদ্ম, খালি পদ্ম লিখলে হয় না, কোকোনদ, কোকোনদ হচ্ছে লাল পদ্ম, ঠিক আছে, প দয়ময় পদ্ম। দৈবের বশে, দৈবের বশে মানে হচ্ছে নিয়তি, আমরা অনেকে নিয়তি শব্দটার সঙ্গে পরিচিত, সেই নিয়তি বা দৈব শক্তির প্রভাবে। দেহ আকাশ, দেহরূপ আকাশ। খেদ, খেদ মানে দুঃখ বা অনুশোচনা। অমর, অমর মানে চিরজীবন, ভুল বললাম আমি, অমর মানে হচ্ছে মৃত্যুহীন জীবন, মৃত্যুহীন, যার কোনো মৃত্যু নেই তাকে অমর বলে, ঠিক আছে। মক্ষিকা, মক্ষিকা মানে হচ্ছে মাছি। অমৃত হ্রদে, অমৃত হ্রদে মানে হচ্ছে অমৃত রূপ হ্রদ। ধন্য, আচ্ছা হ্রদ বানানটা বলে দিই, হয় র ফালা দ, হ্রদ, অমৃত অময়রি দ, অমৃত। ধন্য, ধন্য মানে সার্থক। নরকুল, নর মানে হচ্ছে মানব বা মানুষ, আর কুল মানে হচ্ছে, এখানে কুল মানে হচ্ছে সমাজ, কুল মানে বংশ, কিন্তু এখানে কুল মানে হচ্ছে সমাজ। তা নরকুলে মানে মানব সমাজে। নিত্য, নিত্য মানে হচ্ছে সর্বদা, দন্তে স বয়ারে দয়াকার, সর্বদা। সেবে, সেবে মানে হচ্ছে সেবা করে। মাগিব মানে চাইব বা প্রার্থনা করিব। হেন মানে এরূপ। শ্যামা, শ্যামা মানে হচ্ছে শ্যামলা বঙ্গভূমি। জন্মদে, জন্মদে মানে হচ্ছে জন্ম দেন যিনি। মানসে মানে মানস সরোবরে। আর তামরস, তামরস হচ্ছে পদ্ম ফুল। এই এই অর্থগুলো তোমাদের যাদের অসুবিধা হতে পারে তাদের জন্য বলে দিলাম। এর বাইরে আর কোনো অর্থ মনে হয় না তোমাদের প্রয়োজন হবে, এইগুলোই তোমরা পেরে উঠবে না, তোমাদেরকে বলে দিলাম। এবং তোমাদের কোশ্চেনে যদি কখনো শব্দার্থ টিকা বা স্কুলের পরীক্ষায় আসে, হ্যাঁ, ক্লাসে স্যার জিজ্ঞাসা করেন,
তখন তোমরা এর বাইরে কিছু জিজ্ঞাসা করবে না, তোমরা এগুলো পারবে যদি আমার ক্লাসটা ফলো করো। এবারে এসো, আমি তোমাদেরকে জানাই যে এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। যতগুলো বা যত ধরনের প্রশ্ন করা যায় এখান থেকে আমি সবকটাই করাবো, এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 10, যেগুলোই আইসিএসসি পরীক্ষায়, বোর্ডের যে পরীক্ষা সেই বোর্ডের পরীক্ষায় এসেছে বা যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নই তোমাদেরকে আমি করাবো। এবং আবারও বলি, প্রতিটি প্রশ্নের মান হবে হচ্ছে 10। প্রশ্নের মানগুলি এরকম থাকবে, প্রশ্নগুলো ভেঙে ভেঙে থাকবে। ধরো প্রথমটা থাকবে 2, একটি উত্তর দিলে তারপরে আরেকটি উত্তর দিলে থাকবে 2, তারপরে আরেকটি উত্তর দিলে থাকবে 3, তারপর আরেকটি উত্তর দিলে থাকবে 3। ঠিক এই প্যাটার্নেই তোমাদের কোশ্চেনগুলো আসে, সেই জন্য এই প্যাটার্নেই তোমাদেরকে আমি এই প্রশ্ন উত্তরটা করাবো। কিন্তু একটা কথা বলি, এখানে আমি যদি যত ধরনের প্রশ্ন হয় সব যদি আমি আজকেই করাতে যাই তাহলে সেটা অনেকটা সময় লাগবে। তাই আজকে আমি তোমাদেরকে মাত্র 2-3টি কোশ্চেন করানোর পর বাদবাকি কোশ্চেন আমি তোমাদেরকে আবার এর পরের ক্লাসে করাবো। চলো আমরা এখন এখান থেকে কোশ্চেন আনসার গুলো তৈরি করি। আরেকটি কথা প্রথমেই বলেছি, তোমরা কবিতাটি ভালো করে পড়ে নেবে। এই কবিতার থেকে লাইন তুলে তুলে কোশ্চেন হয়, এবং আইসিএসসি বোর্ডে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইখানে কবিতার লাইন তুলে কোশ্চেন হবে, তার বাইরে সাধারণত হয় না। চলো কোশ্চেন গুলো আমরা এবার তৈরি করি। প্রথমে 1 নম্বর কোশ্চেন আমরা করি, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তাকে। বক্তা মা বলতে কাকে বুঝিয়েছেন? মায়ের কাছে বক্তা কি মিনতি জানিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4টে পার্ট পেলাম এই কোশ্চেনের মধ্যে। এই কার লেখা কোন কবিতার অন্তর্গত, এর জন্য তোমাদের 2 নাম্বার দেওয়া হবে। বক্তাকে একটু এটার জন্য তুমি পাবে 2 নাম্বার। বক্তা মা বলতে কাকে বুঝিয়েছেন, এর জন্য থাকে একটু তোমাদের বিস্তারিত লিখতে হবে। মা বলতে কাকে বুঝিয়েছেন, মা বলতে মাতৃভূমি বুঝিয়েছেন, এটুকু লিখলে হবে না, তার কারণ এতে তোমরা পাবে হচ্ছে 3 নাম্বার। অন্তত তোমাদেরকে 4-5 লাইন লিখতে হবে হাতের লেখায়। আর মায়ের কাছে বক্তা কি মিনতি জানিয়েছেন, এইটি আরেকটু বড় করে লিখতে হবে। এইটির জন্য তোমাদের নির্ধারিত থাকে হচ্ছে 3 নাম্বার। আমাদের প্রত্যেকটি কোশ্চেনই এইরকম ভাবে মার্কস ডিভিশন করা থাকে। এরপর আমি কোশ্চেনগুলো যখন বলবো, এই মার্কস ডিভিশনটা তোমাদের আর আলাদা করে বলবো না। তোমরা এবার চলো কোশ্চেনটার উত্তর কি হতে পারে সেটি আমরা এবার জেনে নিই। আর তোমরা যদি পুরোটা এরকম ভাবে লিখতে পারো তাহলে পুরো নাম্বার পাবে, আর না হলে যতটা লিখবে, যতটা ভালো লিখবে ততটা নাম্বারই কিন্তু পাবে। আর যদি না লিখতে পারো তাহলে বুঝতেই পারছো খাতার কি পরিস্থিতি হবে, রেজাল্টের কি পরিস্থিতি হবে। চলো আমরা পড়ি এবার কোশ্চেনটা, জেনে নিই উত্তর। রেখমা দাসের মনে এ মিনতি করি, কার লেখা কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতি অংশটি, এটা কিন্তু লিখবে উদ্ধৃতি অংশটি বা আলোচ্য অংশটি, এখানে উদ্ধৃতি অংশটি লিখো। তা উদ্ধৃতি অংশটি না লিখে এরকম ভাবে লিখে ফেলবে না মধুসূদন দত্ত, এরকম লিখবে না। হ্যাঁ, তা একদমই পরিষ্কার করে লিখবে, উদ্ধৃতি অংশটি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। বক্তাকে আলোচ্য অংশে অমরত্ব অভিলাষে অভিলাষী কবি মাইকেল মধুসূদন দত্ত স্বয়ং বক্তা। বক্তা মা বলতে কাকে বুঝিয়েছেন? আলোচ্য অংশে বক্তা মা বলতে সুজলা সুফলা বঙ্গভূমিকেই বুঝিয়েছেন। এখানে দেশ জননীর উপর ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তবে দেশ তো শুধুমাত্র মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। তাই দেশের অগণিত মানুষের
মনমন্দিরে ঠাঁইয়ের আশা করেছেন কবি। মায়ের কাছে বক্তা কি মিনতি জানিয়েছেন? যশোভিলাষী কবি বিদেশ যাত্রার আগে বঙ্গজননীর নিকট প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন কবিকে কোনোদিন বিস্মৃত না হন, তিনি যেন কবিকে মনে রাখেন। মনের বাসনা চরিতার্থ করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি ঘটে, তবু তিনি যেন কবিকে ভুলে না যান। প্রবাসে দৈবের বশে যদি তার জীবনাবসান হয়, তবে তাতে কবির কোনো দুঃখ নেই, কারণ মানুষের জীবন চিরস্থায়ী নয়। একদিন কবিকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যদি জন্মভূমি কবিকে মনে রাখে, তবে কবি মরতেও ভয় পান না, কারণ তিনি জানেন দেশের মানুষেরা যাকে মনে রাখে সেই ধন্য। তবে মধু কবির এমন কোনো গুণ নেই যার জন্য কবি অমরত্ব প্রার্থনা করতে পারেন। তবে দেশ ও মাতৃকা যদি কবির ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গুণগুলিকে তুলে ধরেন, তবে কবি দেশবাসীর মনে অমর হয়ে থাকবেন। তার একান্ত বাসনা তিনি যেন দেশবাসীর মানুষে অর্থাৎ মানুষ সরোবরে সর্ব ঋতুতে ফুটে থাকতে পারেন। তাহলে এই গেল মায়ের কাছে বক্তা কি মিনতি জানিয়েছেন সেটি। আবার একই কোশ্চেনে যদি তোমাদের কবিতাটি তোমার চাই হচ্ছে সংক্ষিপ্ত সার, এর আগে তোমাদেরকে আমি কবিতার সংক্ষিপ্ত সার করালাম, আবার এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই হবে। ঠিক আছে, এরপর এসো 2 নম্বর আমরা কোশ্চেনে যাই। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তাকে, কার প্রতি বক্তার এই উক্তি? মনের কিরূপ স্বাদ ও কিরূপ পরমাদের কথা বলা হয়েছে। এখানে মার্কস ডিভিশন তোমাদের থাকছে 2+2+3+3। তোমরা লিখবে উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্ত বিরচিত বঙ্গভূমির প্রতি কবিতার অন্তর্গত। এই বঙ্গভূমির প্রতি এই কবিতার নাম যখন তোমরা লিখবে, তখন কিন্তু অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ইনভার্টেড কমা ছাড়া কিন্তু লিখবে না। আর আবারও বলি, শুরুতে কিন্তু উদ্ধৃত অংশটি বা আলোচ্য অংশটি এটি লিখবে, এটি না লিখলে কিন্তু হবে না, তোমাদেরকে মার্কস দেবে না। ঠিক আছে? আচ্ছা, বক্তাকে আলোচ্য অংশে বক্তা হচ্ছেন কবি স্বয়ং। তিনি বঙ্গভূমির কাছে অমরত্বের প্রার্থনা করেছেন। মনের আচ্ছা, কার প্রতি বক্তার এই উক্তি? কবি তার মনের স্বাদ বঙ্গজননীর কাছে জ্ঞাপন করেছে। অমরত্ব লাভে ইচ্ছুক কবি বঙ্গজননীর কাছে প্রার্থনা করেছে এবং জানিয়েছেন যে বঙ্গজননী যেন তাকে ভুলে না যান, যেন তাকে আপন হৃদয় চিরভাস্বর করে রাখেন। মনের কিরূপ স্বাদ ও কিরূপ পরমাদের কথা বলা হয়েছে, এর হচ্ছে তোমরা 3 নাম্বার পাবে, একটু বড় করে লিখতে হবে এই পর্যায়টা। কবির ঐকান্তিক কামনা এবং ঐকান্তিক বাসনা এই যে কবিকে যেন জন্মভূমি অর্থাৎ বঙ্গভূমি এবং জন্মভূমির প্রতিটি মানুষ মনে রাখেন। দেশবাসী যেন তাদের মনমন্দিরে কবিকে চিরকাল স্থান দেন। কাব্য জীবনে ও পারিবারিক জীবনে কবি যেন প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কবির স্বাদ পূরণকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অর্থাৎ যদি কোনো পরমাদ ঘটে, পরমাদ মানে প্রমাদ ঘটে, যদি কবি দেশ মাতৃকাকে বিস্মৃত হন, কাব্য অনুশীলনে যদি কবি ভ্রান্ত পথ অনুসরণ করেন, তবে
বঙ্গজননী যেন তার মনোকক নদে মধুহীন না করে রাখেন। অর্থাৎ কবিকে, মধু কবিকে ভুলে না যান, তিনি যেন সর্ব ঋতুতে বঙ্গজননী তথা বঙ্গবাসীর মনে বিরাজ করতে পারেন। এখানে কয়েকটি বানান তোমাদেরকে আমি বলে দিই, যেগুলো তোমাদের অসুবিধে হলেও হতে পারে। তোমরা তোমাদের মাতৃভাষা বাংলা, তোমরা ছোটবেলা থেকে ইংরাজি মাধ্যমে পড়লেও, ইংলিশ মিডিয়ামে পড়লেও, ছোটবেলা থেকেই তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা পড়ছো, বানান অসুবিধা হওয়ার কথা না। তারপরেও কারোর কারোর যুক্তাক্ষর এবং যে অক্ষরে যে সকল বানানে রেপ থাকে, দ্বিত্ব থাকে, তোমাদের সেগুলো অসুবিধা হয়, তা সেই ধরনের কিছু বানান তোমাদের বলে দিই। উদ্ধৃত বানানটি হবে হস্য দয় ধয় রি ত, উদ্ধৃত। আচ্ছা, বঙ্গভূমির প্রতি, এটি তোমাদের বলতে হবে না, তার কারণ হচ্ছে তোমরা কবিতাটি পড়বে যখন এই বানানটা তোমাদের মুখস্থ করতেই হবে শুধু না, তোমরা কোশ্চেনে এটি হয়তো পেয়ে যেতে পারো, তবু বলে দিই নাকি? বলি চলো। ব উময় বয়, ভয় দীর্ঘ ময় হস্যি র, বঙ্গভূমির প্রতি পয়রফালা তয় হস্যি, প্রতি। অমরত্ব অ ম র তয় বয়, অমরত্ব। প্রার্থনা পয়রফালা আকার থয় রেপ দন্তের নয় আকার, প্রার্থনা। ইচ্ছুক হস্যই জয় ছয় হস্যু ক, ইচ্ছুক। বঙ্গজননী, বঙ্গ বানানটা বঙ্গভূমির জন্য বললামই, তাহলে ব ময় বয় বঙ্গ। জননী, জননী বানানটা জানো, বর্গীয় জ দন্তের ন, দন্তের নয় দীর্ঘী, তাহলে বঙ্গজননী হলো। ইচ্ছুক বানানটা তোমাদেরকে বলেছি। হৃদয় বানানটা এর আগেই বলে দিয়েছি, আজকের ক্লাসেই বলেছি, এখানে আর নতুন করে আমি বললাম না। চিরভাস্বর, চয় হস্যি বয় শূন্য রা, চির ভাস্বর, ভয় আকার দন্তে শয় বয় বয় শূন্য রা, চিরভাস্বর। সেদিন অফলাইনে আমি একজনকে পড়াচ্ছিলাম, তা সে জানতে চাইছিল, স্যার চিরভাস্বর কথাটির মানে কি? তোমাদের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে, বলে দিই। চিরভাস্বর মানে যে চিরকালে উজ্জ্বল জল করছে, সেই হচ্ছে চিরভাস্বর। মানে যে জল করছে, যা কখনো নিভে যাবে না, যা কখনো অন্ধকার হবে না, তাই হচ্ছে চিরভাস্বর। তা কবির ঐকান্তিক, ওই কয় আকার নদন্তে নয় তয় হস্যি ক, ঐকান্তিক। এই বানানটি তোমরা তোমরা শুনে নিলে। আর কি কোনো বানানের প্রয়োজন আছে কি? এখান থেকে যে সকল বানান তোমাদের অসুবিধা হতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। আজকে এই পর্যন্তই, কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের অন্যান্য সাবজেক্টও পড়ার আছে, এবং আমি জানি যদিও তোমরা বাংলাটা পড়তে চাও না, তারপরেও বলি বাংলাটা কিন্তু মন দিয়ে পড়ো। তার কারণ হচ্ছে এখানে খুব ভালো নাম্বার পাওয়া যায়, আর আমার তো পরীক্ষার খাতায় নাম্বারটা দরকার। হ্যাঁ, আর বাংলা তোমার মাতৃভাষা, বাংলা তোমার মায়ের ভাষা, ফলে মাতৃভাষাকে সম্মান জানাতে, মাকে সম্মান জানাতে অবশ্যই মন দিয়ে বাংলাটা পড়ো। কিন্তু বেশিক্ষণ তোমাদেরকে আটকে রাখবো না আজকের ক্লাসে। আমরা আজকে তাহলে দুটি কোশ্চেন আনসার এবং শব্দার্থ টিকা, কবিতার সংক্ষেপ, কবিতা পাঠ এবং কবি পরিচিতি আমরা আজকে পড়লাম। এর পরদিন আমরা আরো কিছু কোশ্চেন আনসার